একটা সময় তাদের সম্পর্ক ধীরে ধীরে ভাঙতে শুরু হলো। বাশির প্রথমে ভেবেছিলেন স্বর্ণ তাকে অজয় করে তুলবে, কিন্তু এই স্বর্ণই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। 2019 সালে যখন জনগণ রাস্তায় নামে, তখন যেই সেনাবাহিনী তার পাশে থাকার কথা ছিল, উল্টো সেই সেনাবাহিনী তার বিপক্ষে দাঁড়িয়ে যায়। এরপর বাশিরের সেনাবাহিনী ও হেমেতির আরএসএফ দুভাগে ভাগ হয়ে যায় এবং বাশিরের পতনের পর তাদের মধ্যে নতুন করে এক ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। ফলাফলস্বরূপ 2023 সালের এপ্রিল মাসে রাজধানী খার্তুমে হঠাৎ গর্জে ওঠে গোলাগুলির শব্দে। একই দেশের দুই সেনাবাহিনী মুখোমুখি হয়ে দাঁড়িয়ে যায়। এক পক্ষে সুদান আর্ম ফোর্সেস বা এসএএফ, অন্য পক্ষে র্যাপিড সাপোর্টেড ফোর্সেস বা আরএসএফ, যার কথা একটু আগেই বলেছিলাম। এই সংঘাতের আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো সুদান জুড়ে, আর তখন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় লক্ষাধিক মানুষ। এটা যেন আধুনিক স্ট্র্যাটেজি, যেখানে শত্রু ও অমিতের সীমারেখা মিলেমিশে একাকার হয়ে যায়। যুদ্ধের মূল কারণ হলো দুপক্ষই চেয়েছিল দেশের স্বর্ণ নিয়ন্ত্রণ করতে। সুদানের দারফুর, নোডা এবং নানাইল অঞ্চল, এগুলো শুধু সাধারণ খনি নয়, এগুলো কোটি কোটি ডলারের সম্পদের উৎস। আরএসএফ সেই অর্থ রপ্তানির মাধ্যমে গড়িয়ে তোলেন নিজস্ব আর্থিক সাম্রাজ্য, যেখানে তাদের সহযোগী ছিল বিদেশি ব্যবসায়ী ও কিছু প্রভাবশালী রাষ্ট্র। অন্যদিকে সরকারি সেনাবাহিনী চায় এই সম্পদ রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণে আনতে, কারণ বর্তমান পৃথিবীতে টাকা ছাড়া টিকে থাকা মুশকিল। আর এই স্বর্ণ নিয়ন্ত্রণের লড়াইয়ের মূল ভিকটিম হলো সেখানকার সাধারণ মানুষ। আজ পর্যন্ত এখানকার প্রায় 7 কোটি মানুষ তাদের সর্বোচ্চ হারিয়েছে। দিন শেষে কেউ চলে যাচ্ছে মরুভূমির দিকে, কেউ সীমান্ত পেরিয়ে পালিয়ে যাচ্ছে শুধুমাত্র বাঁচার আশায়। অনেকেই মনে করেন এই ভয়াবহ সংঘাতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর হাত রয়েছে। কেউ সমর্থন দিচ্ছে সরকারি বাহিনীকে, আবার কেউ সাহায্য করেছে আরএসএফ কে। দর্শক, শুরুতেই বলেছিলাম খনিজ বিশ্লেষকদের মতে সুদানে প্রতি বছর 100 টনেরও বেশি স্বর্ণ উত্তোলন করা হয়, কিন্তু তাদের অর্ধেকেরও বেশি সরকারি রেকর্ড থেকে হারিয়ে যায় এবং সোনাগুলো যায় অজানা পথে, কখনো ট্রাকের কনভয়ে, কখনো বিমানের কার্গোতে। অধিকাংশ সময় তা চলে যায় প্রতিবেশী দেশগুলোর সীমানা পেরিয়ে। এগুলো আন্তর্জাতিক বাজারে কালো সোনা হিসাবে বিক্রি হয়। কিন্তু কারা এই চোরাচালান পরিচালনা করে? এর উত্তর শুনলে আপনি বেশ খানিকটা অবাক হবেন, কারণ সরকারি সেনাবাহিনী এসএফ এবং আধা সামরিক বাহিনী আরএসএফ দুপক্ষের মানুষই এতে জড়িত। তারা স্থায়ী মানুষদের অবৈধভাবে সোনা উত্তোলন করে, পরে সেটা বিক্রি হয় বিদেশি ব্যবসায়ীদের কাছে। অনেকেই বলেন এই সোনা রপ্তানির বড় অংশ যায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের কিছু কোম্পানির হাতে, যেখানে আনঅফিসিয়াল চ্যানেল দিয়ে সেটি বৈধ করা হয়। যদিও এটার কোনো প্রমাণ নেই, কিন্তু এখানেই গল্পটা তখন আরো জটিল হয়ে ওঠে। যখন বেশ কয়েকটি আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে আরএসএফ বাহিনী তাদের উত্তোলিত স্বর্ণ বিদেশে বিক্রি করে অস্ত্র যুদ্ধের জন্য সংগ্রহ করছে, এ কারণে সরকারি বাহিনীও নিজেদের অর্থনৈতিক ঘাটতি পূরণের জন্য গোপনে সোনা রপ্তানি করছে। ফলে সেখানে এক ধরনের গোল্ড ইয়ার ইকোনমি গড়ে উঠেছে, যার প্রতিটি বুলেট প্রতিটি ট্যাঙ্কের পিছনে জ্বালানি হিসাবে কাজ করে এক একটি সোনার টুকরা। অনেকেই মনে করেন বিদেশি ব্যবসায়ী ও কিছু প্রভাবশালী দেশ এই লড়াইকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যাদের ব্যাপারে বলতে গেলে সবার প্রথমে আসে দুবাইয়ের নাম। আপনি হয়তো এটা শুনে অবাক হচ্ছেন যে দুবাই জলমলের শহর, যেখানে রাত জাগা মানে বিলাসিতা আর আকাশ ছোঁয়া টাওয়ার। হ্যাঁ, সেই দুবাই। এই গোলকিত শহরের নিচেও আছে এক অন্ধকার গল্প, যার শুরুটা হয় আফ্রিকার বালুময় মরুভূমিতে আর শেষ হয় মধ্যপ্রাচ্যের সোনা বাজারে। সুদানের চোরাচালান হওয়া বেশিরভাগ স্বর্ণেরই শেষ ঠিকানা হয় দুবাইয়ে। এই কারণেই দুবাই আজ পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ বাণিজ্য কেন্দ্রগুলোর একটি। এখানকার গোল্ড শোক বা সোনার বাজারে যে ঝলমলে গয়না আপনি দেখেন, তার একটা বড় অংশের উৎস হলো সুদান, কঙ্গো বা আফ্রিকার অন্য সংঘাত ছাড়ত দেশ। দুবাইয়ের স্বর্ণ ব্যবসা মূলত রিফাইনিং বা পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করা হয়। অর্থাৎ যে সোনা যুদ্ধক্ষেত্রে আসে সেটি একবার দুবাইয়ের রিফাইনিং পেরোলেই হয়ে যায় বৈধ সোনা। এভাবে রক্তমাখা সোনা পরিণত হয় বাণিজ্যের পণ্যতে। অর্থাৎ যে সোনা সুদানের মাটিতে রক্ত জ্বলাচ্ছে, সেই সোনায় দুবাইয়ের বাজারে ঝলমল করছে। তবে একথা উল্লেখ করতেই হয়, দুবাইয়ের সরকার কখনোই এসব অভিযোগ সরাসরি স্বীকার করেনি এবং তারা বলেছে আমরা আন্তর্জাতিক মান বজায় রেখেই সোনা বাণিজ্য করি। তবে আপনি যদি ভেবে থাকেন এই যুদ্ধের সাথে শুধু দুবাই জড়িত, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এই যুদ্ধের ছায়া ফেলেছে মস্কোর দিক থেকেও। হ্যাঁ, রাশিয়ার মস্কো, যে দেশ এখন পৃথিবীর বহু সংঘাত নিজেদের উপস্থিতি সরাসরি নয় বরং ছায়ার মতো পাশে আছে সবার। এবং সুদানও তার ব্যতিক্রম নয়। সুদানের স্বর্ণ এখন আন্তর্জাতিক রিসোর্স ওয়্যারের অংশ, আর এই স্বর্ণের স্রোতে রাশিয়া অনেক আগেই হাত বাড়িয়েছে। বিশেষ করে রাশিয়ার প্রাইভেট মিলিটারি গ্রুপ ওয়াগনার, যা দীর্ঘদিন ধরে আফ্রিকার বিভিন্ন দেশে নিজেদের প্রভাব বিস্তার করেছে। ওয়াগনারের উপস্থিতি সুদানে প্রথম ধরা পড়ে 2017 সালের দিকে, যখন দেশটির সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশির ছিলেন। বলা হয়ে থাকে বশির সরকার তখন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ছিল, তাই তারা চেয়েছিল এমন এক মিত্র যারা তাদের অস্ত্র দেবে, আন্তর্জাতিক চাপ থেকেও বাঁচবে, এবং সেই সুযোগকে কাজে লাগিয়েই রাশিয়া মিত্র হিসেবে সুদানে প্রবেশ করে। সেই সময় থেকে রাশিয়ার কোম্পানি মেরো গোল্ড সুদানে কাজ করা শুরু করে, যা ওয়াগনারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবেই পরিচিত। তাদের কাজ ছিল স্বর্ণ খনন, রপ্তানি এবং লজিস্টিক নিয়ন্ত্রণ। একদিকে তারা সুদান থেকে স্বর্ণ তুলছে, অন্যদিকে সেই স্বর্ণ বিক্রি করার টাকা দিয়ে সুদান রাশিয়ার কাছ থেকে আবার অস্ত্র কিনছে। এবং অনেক পর্যবেক্ষণ এ কারণেই বলেছেন রাশিয়া দুই প্রক্রিয়ার মাঝখানে দুদিক থেকেই লাভবান হচ্ছে। এভাবে পারস্পরিক দ্বন্দ্ব আর নিজেদের অর্থ সিক্ত করার কয়েকটি দেশের চক্করে পড়ে
সুদানের মাটিতে কেউ না কেউ তাদের জীবন হারাচ্ছে, আর দূরের কোনো রাজধানীতে কেউ হয়তো সেই জীবনের বিনিময়ে পাওয়া রক্তমাখা সোনার দাম গুনছে। এটাই আধুনিক যুগের বাস্তবতা, এমন একটা বাস্তবতা যার কাছে মনুষ্যত্ব রীতিমতো হার মানতে বাধ্য হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা কি সুদান সম্পর্কে এই কথাগুলো আগে জানতেন? কমেন্ট করে জানান।